সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিসিআর মডেল কলেজের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিসাবের বইসমূহ অধ্যায় 2 এবং এই অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের লেকচার 2। তো লেকচার 1 অলরেডি তোমাদেরকে প্রদান করা হয়েছে এবং তোমরা সেখান থেকে লেকচারের প্রয়োজনীয় তথ্যগুলো নোট করেছো। আমরা সেখানে জাবেদা, খতিয়ান, নগদান সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে প্র্যাকটিক্যালি কিছু জাবেদা দেখব। তো চলো শুরু করা যাক। জাবেদা হচ্ছে, এখানে খেয়াল করো, নিচে একটা ছক দেয়া আছে। প্রথমে জাবেদা ছকটা নিয়ে বলি, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরকম করে আমরা ছক করেই জাবেদাগুলো করব। তো যেহেতু আমি আজকে তোমাদেরকে একটা লেকচারে অনেকগুলো জাবেদা দেখাবো, তাই আমি একটাই শুধু ছক করে দেখালাম যে এই ছকের আদলে বা এই ছকের মতো করে ছক কেটেই তোমরা পরপর জাবেদাগুলো করবে। বাট আমি আজকে জাবেদাগুলো যেগুলো আলোচনা করব এর অনেকগুলোই তোমরা ক্লাস 9-10-এ আগে থেকে দেখে এসেছো। তো আবার অনেকগুলো নতুন। তো যেগুলো নতুন এবং আগে দেখোনি বা করা হয়নি অথবা ভুলে গিয়েছো সেগুলো তোমরা অবশ্যই নোট করবে, আর যেগুলো পারো সেগুলো নোট করার দরকার নেই। এবং সেই নোটটা পরবর্তীতে আমার ইনবক্সে তোমরা ছবি তুলে পাঠিয়ে দিবে। এবং তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো যে তোমাদের যে নোটগুলো করা হয় এই নোটের উপর ডিপেন্ড করে তোমাদের ক্লাস টেস্টের মার্ক দেওয়া হবে। তাই যখনই কলেজ খুলবে, খোলার পরে সবার যে খাতার নোট দেখে ওই অনুযায়ী তোমাদের মানবন্টন দেওয়া হবে। তো জাবেদায় খেয়াল করে এখানে বলা আছে, জনাব মনির মোট 2 লাখ টাকা, যার 20% নগদে, 20% ব্যাংক জমা, 10% পণ্য, 20% ঋণ, 20% আসবাবপত্র ও অবশিষ্ট টাকার যন্ত্রপাতি নিয়ে 2020 সালে জানুয়ারি মাসে ব্যবসা আরম্ভ করেন। তো যদি আমরা এই লেনদেনটা জাবেদা করি, সেক্ষেত্রে শুরুতে হচ্ছে যে কি কি নিয়ে আসছে, যেমন নগদ টাকা নিয়ে আসছে 2 লাখ টাকার 20%, আবার ঋণ নিয়ে আসছে দেখো 20%। তো ঋণ তো নগদে আনবে, অর্থাৎ ঋণ নিলে নগদ টাকাই বাড়ে। তো নগদে অলরেডি তার কাছে নগদ আছে 20%, আবার ঋণ নিয়েছে 20%, তাহলে মোট 40%, অর্থাৎ 2 লাখ টাকা 40% হচ্ছে নগদ টাকা। এই জন্য নগদান হিসাব ডেবিট। এই 2 লাখের 40% অর্থাৎ 80,000 টাকা। এরপরে বলা ছিল 20% ব্যাংক জমা, তার মানে ব্যাংক হিসাব ডেবিট। 2 লাখের 40% করলে 20% করলে আসে 40,000। এরপরে 10% পণ্য, তোমরা জানো যে পণ্য নিয়ে যদি ব্যবসা শুরু করা হয় সেটাকে ক্রয় হিসাবে লিখতে হয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট। 2 লাখের 10% অর্থাৎ 20,000। এরপরে 20% ঋণ, যেটা সেটা হচ্ছে দায়টা আমরা পরে লিখবো, আগে সম্পদ বা ডেবিটগুলো শেষ করি। এরপরে 20% আসবাবপত্র, 2 লাখের 20% 40,000 আসবাবপত্র হিসাব ডেবিট, এবং অবশিষ্ট টাকার যন্ত্রপাতি। তো তোমরা খেয়াল করলে দেখবে যে উপরে 80,000, 40,000, 20,000 এবং 40,000, এই 4টা আইটেমের যোগফল হচ্ছে 1,80,000। আর সে কিন্তু মোট 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তার মানে অবশিষ্ট টাকা আছে 20,000 টাকা। সেই 20,000 টাকা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, এবং এই মিলে ক্রেডিট হচ্ছে ঋণ হিসাব, যে 20% ঋণ ছিল 40,000 টাকা, এবং বাকি টোটাল টাকা এটা হচ্ছে তার মূলধন। অর্থাৎ ব্যবসা শুরুর দিন মালিক যেই টাকা নিয়ে আসবে, যদি নিজের টাকা হয় সেটা হবে মূলধন, আর যদি ঋণ নেয় তাহলে সেটা ঋণ হিসাবে ক্রেডিট করা লাগবে। আমি আবারও বলতেছি, পরবর্তী পৃষ্ঠা জাবেদাগুলো আমি শুধু জাবেদা থ্রুলি বলে যাব, যেটা তোমরা পারো না সেটা তোমরা নোট করবে। আর ছক কাটিনি, ছক তোমরা করে বাসায় করে আমাকে দেখাবে। যেমন এখানে হচ্ছে আমাদের ভ্যাট সহ পণ্য ক্রয় 34,500 টাকা। তো ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। পণ্য ক্রয় বিক্রয় বা বিভিন্ন ক্রয় বিক্রয় করার সময় সরকারকে ওই মূল্যের উপরে যে সাধারণত 15% হারে ভ্যাট দিতে হয়। আমরা হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করার সময় দেখব ভ্যাটের হার হচ্ছে 15%। ওই অনুযায়ী আমরা কাজ করব। তো দেখো, এটা যদি আমরা জাবেদা করি, জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট 30,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট 4,500 এবং নগদান হিসাব ক্রেডিট 34,500। কারণ যেহেতু ভ্যাট সহ পণ্য ক্রয় 34,500, তার মানে আমরা যখন টাকাটা দিব নগদে 34,500 টাকায় দেয়া লাগবে। আর এই টাকার মধ্যে ভ্যাট আছে এবং পণ্য আছে, তাই আমরা এখান থেকে ভ্যাটটা বের করে নিলাম। যেহেতু 15% ভ্যাট, তাহলে হচ্ছে এই যে 34,500 টাকা, এখানে 100% আছে পণ্য ক্রয় এবং 15% আছে ভ্যাট, তার মানে মোট আছে হচ্ছে 115%। তাই এই 34,500কে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে ভ্যাটের পরিমাণ। তো এটা হচ্ছে 4,500 টাকা আসে, এটা হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর তাহলে ক্রয় হচ্ছে বাকি 30,000 টাকা। এরপর এন্ট্রি হচ্ছে পণ্য ক্রয় 20,000 টাকা এবং এর উপরে 15% ভ্যাট প্রদান। 1 নাম্বার অর্থাৎ 1 তারিখ এবং 3 তারিখের এন্ট্রি যদি তোমরা খেয়াল করো, 1 তারিখ ছিল ভ্যাট সহ, আর 3 তারিখ হচ্ছে ভ্যাট আলাদা বলা আছে। তার মানে এই যে 20,000 টাকার পণ্য ক্রয় 3 তারিখে, এই ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নেই, এর উপরে নতুন করে আমাদের ভ্যাট চার্জ করতে হবে।
সেক্ষেত্রে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকাই থাকবে। ভ্যাট চলতি হিসাব এই 20,000 টাকার উপরে 15% 3,000 টাকা, এবং দুটো মিলে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট 23,000 টাকা। তাহলে 1 এবং 3-এর পার্থক্য হচ্ছে 1 হচ্ছে ভ্যাট সহ ছিল, তাই 115 দিয়ে ভাগ করা হয়েছে, আর 3-এ হচ্ছে ভ্যাট সহ নাই, 20,000 টাকার ক্রয় এবং এর উপরে হচ্ছে আবার 15% ভ্যাট, যার ফলে আলাদা করে ভ্যাটটা ধার্য করা হয়েছে। আরমানের নিকট থেকে নগদে 5,000 টাকা ও দাগ কাটা চেকে 8,000 টাকা পাওয়া গেল। নগদ টাকা যদি পাওয়া যায় সেটা নগদে সামিল, এবং চেক পাওয়া হচ্ছে নগদের সামিল, কিন্তু দাগ কাটা চেকের ব্যাপারটা হচ্ছে ভিন্ন। যদি দাগ কাটা চেক পাওয়া যায় তখন সেটাকে নগদ বলা যাবে না, সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে ভাঙাতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে ব্যাংক হিসাব ডেবিট করা লাগবে। তাহলে জাবেদাটা কী দাঁড়াবে? নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, দাগ কাটা চেকের কারণে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট 8,000 টাকা, আর দুটোর যোগফল হচ্ছে ক্রেডিট। আর যার কাছ থেকে টাকা পাবো সে হচ্ছে আমাদের পাওনাদার হবে, তাই দেনাদার হবে আর কি, দেনাদার বা প্রাপ্য হিসাব, তাই প্রাপ্য হিসাব আরমান ক্রেডিট হচ্ছে 8,513,000 টাকা। এরপর আছে এখানে আমাদের 15% অগ্রাধিকার শেয়ার ক্রয় 20,000 টাকা। যদি প্রতিষ্ঠান কোনো শেয়ার, ঋণপত্র এগুলো কিনে সেটাকে বিনিয়োগ ধরা হয়, আর এই ক্রয় বিক্রয়গুলো সাধারণত ব্যাংকের মাধ্যমেই করা হয়, তাই এর জাবেদা হচ্ছে আমাদের বিনিয়োগ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে পরের আইটেম যেটা পণ্য সরবরাহের জন্য অগ্রিম প্রদান। আমরা হচ্ছে পণ্য কিনে নাই, কিন্তু পণ্য আমরা যে নিব কিনে আনবো এই জন্য অগ্রিম টাকা দিয়ে দিলাম, আর ক্রয় হচ্ছে আমাদের একটা ব্যয়, সেই ক্ষেত্রে আমরা অগ্রিম ক্রয় বা অগ্রিম ব্যয় হিসাবকে ডেবিট করব, এবং নগদ টাকা যেহেতু দিব নগদান হিসাবকে ক্রেডিট করব। আগুনে বিনষ্ট পণ্য আগুনে যদি বিনষ্ট হয় সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের ক্ষতি বা ব্যয়, আর ক্ষতি হলে আমরা ডেবিট করি, তো আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট। আর যদি কোনো কারণে প্রতিষ্ঠানের পণ্য কমে যায়, বিক্রয় ব্যতীত অন্য কোনো কারণে যদি প্রতিষ্ঠানের পণ্য কমে হ্রাস পায়, তখন ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয়, তোমরা ইতিমধ্যেই জানো। তাই আগুনে বিনষ্ট হওয়ার কারণে পণ্য কমে যাবে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। জারিফকে ঋণ প্রদান করা হলো 5,000 টাকা। এই ক্ষেত্রে ঋণ প্রদান করলে আমাদের নগদ টাকা কমবে, এবং ঋণটা হচ্ছে আমাদের এক প্রকার বিনিয়োগ, তাই জারিফের ঋণ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকাই। শিক্ষানবিশ স্যালামি অগ্রিম পাওয়া গেল, টাকা যেহেতু আমরা পাবো, পাইলে নগদ টাকা বাড়বে, আর নগদ বাড়লে হচ্ছে ডেবিট, সো নগদান হিসাব ডেবিট এবং অগ্রিম বা অনুপার্জিত শিক্ষানবিশ স্যালামি হিসাব ক্রেডিট, এটা অগ্রিম আয়। এরপরে হচ্ছে পরবর্তী আরেকটা অঙ্ক শুরু হচ্ছে। জনাব নূরনবী 1 মার্চ 2013 তারিখে নগদ 20,000 টাকা 2 লাখ টাকা ও স্থায়ী আমানত ভাঙিয়ে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। নগদ 2 লাখ টাকা নিয়ে আসছে, আবার তার স্থায়ী আমানত অর্থাৎ ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট সেটা ভেঙে নিয়ে আসছে 50,000 টাকা। তাহলে মোট সে 2.5 লাখ টাকা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এই জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট 2.5 লাখ টাকা। এরপরে আসা হচ্ছে এখানে কেয়া ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। এখানে বিক্রয়ের কথা বলা আছে, নগদ নাকি বাকি কোনো কিছু বলা নেই। তো তোমরা একটা জিনিস খেয়াল করবে যে পণ্য ক্রয় বিক্রয়ের বেলায় যদি প্রতিষ্ঠানের নাম থাকে এবং নগদ কথাটা উল্লেখ না থাকে তাহলে সেটাকে বাকি ধরতে হয়, কারণ যদি আমরা নগদে বিক্রয় করি তাহলে কার কাছে বিক্রয় করলাম সেটা কোনো মেজর ফ্যাক্টর না, আমরা বিক্রয় করেছি, টাকা পেয়েছি, দ্যাটস এনাফ। বাট যদি বাকিতে বিক্রয় করা হয় তখনই প্রতিষ্ঠানের নাম জানতে হয়, কার কাছে বাকিতে বিক্রয় করলাম, কিভাবে টাকাটা পাবো। এই জন্য ক্রয় বিক্রয়ের বেলায় যদি প্রতিষ্ঠানের নাম থাকে বা ব্যক্তির নাম থাকে এবং নগদ কথাটা উল্লেখ না থাকে সেটাকে বাকিতেই ধরা লাগে। তাহলে কেয়া ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা, এটা হচ্ছে বাকিতে বিক্রয়। জাবেদা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব কেয়া ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব মানে দেনাদার, এবং সাথে হচ্ছে ব্র্যাকেটে তোমরা নামটা লিখে দিবে, কারণ একটা প্রতিষ্ঠানে একাধিক প্রাপ্য হিসাব থাকতে পারে, তখন কার কাছ থেকে কার টাকা পাবে এজন্য নাম লিখে দিলে বুঝতে সুবিধা হবে। ইয়াসিরের নিকট হতে পণ্য ক্রয়, একই কথা, এখানেও ইয়াসিরের নাম আছে, তার মানে বাকিতে ক্রয়। বাকিতে ক্রয় জাবেদা হচ্ছে আমাদের ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ব্র্যাকেটে ইয়াসির ক্রেডিট। এরপরে হচ্ছে আমাদের নিশিকে নগদ 5,000 টাকা ও চেক দ্বারা 16,000 টাকা প্রদান। একটু আগে বলেছি চেক পাওয়া নগদ টাকা পাওয়ার সমান, দাগ কাটা চেক ব্যতীত। আর এখন বলতেছি চেক পাইলে নগদ টাকাই বাড়ে, কারণ চেকটা ক্যাশিয়ে রাখা হয়, পরবর্তীতে ব্যাংকে ভাঙানো হয়। কিন্তু চেক যখন কাউকে প্রদান করা হয় তখন কখনোই ক্যাশের টাকা কমে না, সেটা হচ্ছে ব্যাংক থেকে সেই চেকের টাকাটা উঠিয়ে নিয়ে যাবে, যার ফলে ব্যাংকের টাকা কমবে। তাই চেক প্রদান হচ্ছে আমাদের ব্যাংকে ক্রেডিট করে, দ্যাট মিনস আমাদের যাবে হচ্ছে প্রদেয় হিসাব নিশি ডেবিট এই 16 আর 50 66,000 টাকা, এবং নগদান হিসাব ক্রেডিট নগদ যেটা দিবে 50,000 টাকা, এবং ব্যাংক হিসাব ক্রেডিট 16,000 টাকা যেটা চেক প্রদান করা হবে। পণ্য বিক্রয় বাবদ প্রাপ্ত 30,000 টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। যদি টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয় ব্যাংকের টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা বাড়বে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।
এরপরে মুন এর নিকট থেকে নগদে 20,000 ও 50,000 টাকা চেক পাওয়া গেল। নগদ টাকা আর চেক পাওয়া একই কথা, তাহলে মোট আমরা 70,000 টাকা পাবো। নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 70,000 টাকা। মেশিন ক্রয় করা হলো 35,000 টাকা। মেশিন হচ্ছে আমাদের সম্পত্তি ক্রয় করলে সম্পত্তির নামকে ডেবিট করতে হয়, তার মানে মেশিন হিসাব ডেবিট এবং নগদান বা ব্যাংক হিসাব যাই লিখি ক্রেডিট 35,000 টাকা। এরপরে হচ্ছে সাইমনের নিকট থেকে ঋণ গ্রহণ। ঋণ যদি আমরা নিই তাহলে আমাদের নগদ টাকা বাড়বে। নগদান হিসাব ডেবিট আর হচ্ছে সাইমনের ঋণ হিসাব ক্রেডিট। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে 15,000 টাকা উত্তোলন। ব্যাংক থেকে উত্তোলন করার কারণে হচ্ছে আমাদের ব্যাংকের টাকা কমবে, আবার ব্যবসায়ের জন্য টাকা নিয়ে আসলে ব্যবসায়ের নগদ টাকা বাড়বে। তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ভূস্বামী অর্থাৎ ভূমির মালিক বা জমির মালিককে ভাড়া প্রদান 18,000 টাকা। জাবেদা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এরপরে হচ্ছে আমাদের কমিশন প্রাপ্তি। কমিশন পাওয়া গেল 9,000 টাকা। জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, কারণ কমিশনটা আমরা নগদেই পাবো, এবং কমিশন আয় হিসাব ক্রেডিট। আর আন্তঃফেরত মানে ফেরত আসছে অর্থাৎ বিক্রয় ফেরত। আর বিক্রয় ফেরতের আমাদের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন বাবদ পিকাসো কোম্পানিকে অগ্রিম প্রদান 5,000 টাকা, অর্থাৎ আমরা একটা কোম্পানিকে বিজ্ঞাপনের জন্য অগ্রিম টাকা দিয়েছি। অগ্রিম টাকা প্রদান করলে নগদান হিসাব ক্রেডিট হবে, এবং যেহেতু এটা অগ্রিম ব্যয় তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে। যদি বিজ্ঞাপন ব্যতীত অন্য কোনো ব্যয় হতো তখন আমরা অগ্রিম ব্যয় লিখতাম, কিন্তু বিজ্ঞাপনের বেলায় অগ্রিম কথাটা লেখা হয় না, তার পরিবর্তে বিলম্বিত কথাটা ব্যবহার করা হয়। এরপরে আছে দেখো 10% সরকারি বন্ড ক্রয়। একটু আগে আমরা দেখেছিলাম শেয়ার ক্রয়। শেয়ার এবং বন্ড এগুলো ক্রয় করলে বিনিয়োগকে ডেবিট করা লাগে, তাহলে এখনও বিনিয়োগ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 2,000 টাকা। মালিক যদি ব্যবসার ব্যাংক থেকে টাকা উত্তোলন করে, মালিক কোনো কিছু উত্তোলন করলে সেটা উত্তোলন নামেই লিখব। আর উত্তোলন করে কি করলো সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে মালিক উত্তোলন করেছে, তাই উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে হচ্ছে 3,500 টাকা পাওনার পণ্য নিষ্পত্তিতে 3,300 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। যদি আমরা চেকটা পাই তাহলে হচ্ছে নগদান হিসাব ডেবিট হওয়ার কথা, কিন্তু চেকটা ব্যাংকে জমা দিয়ে দেওয়া হয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট 3,300 টাকা। বাট্টা পূর্ণ নিষ্পত্তিতে যেহেতু আমরা 3,500 টাকা জায়গায় 3,300 টাকা পেয়েছি, তার মানে বাকি 200 টাকা পাবো না। যেটা পাবো না সেটা হচ্ছে বাট্টা হিসাব ডেবিট 200, আর টাকা যার কাছ থেকে পাবো সে হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট 3,500। আচ্ছা, এরপরে হচ্ছে 17তে দেখো মালিকের ব্যক্তিগত টাকা দিয়ে ব্যবসায়ের জন্য একটি ব্যাংক হিসাব খোলা হলো, তার মানে ব্যাংকে টাকা জমা দেওয়ার সমান, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, এবং যেহেতু মালিকের ব্যক্তিগত টাকা ব্যবসায় আনা হয়েছে তাহলে মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে তোমরা খেয়াল করো যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা। মালিক যদি কারবার থেকে উত্তোলন করে, উত্তোলন হিসাব ডেবিট। আর একটু আগে বলেছিলাম যে পণ্য কোনো কারণে কমে গেলে ক্রয়কে ক্রেডিট করতে হয়, তার মানে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন তো হয়েছে, তাই উত্তোলন হিসাব ডেবিট, এবং বিক্রয় মূল্য নির্ধারণ করার কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ করলে পণ্য কমে যাবে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। আর পণ্য বিতরণ করা হয় সাধারণত প্রচারের জন্য, বিজ্ঞাপনের জন্য, তাই হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট। এরপরে হচ্ছে আমাদের সুনামের অবলোপন ধার্য করা হলো। সুনাম হচ্ছে স্থায়ী সম্পদ, এর অবলোপন ধরলে অবলোপন বা অবচয় একই কথা। অবলোপন হিসাব ডেবিট এবং সুনাম হিসাব ক্রেডিট। বিমা সালামি প্রদান। বিমা সালামি একটা খরচ, প্রদান করলে নগদ টাকা কমবে, তাহলে বিমা সালামি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এরপরে 10% কারবারি বাট্টায় পণ্য ক্রয় করা হয়েছে বাট্টায়, তাহলে কারবারি বাট্টা বাদ দিয়ে হিসাবভুক্ত করতে হয়। দ্যাট মিনস এই 25,000 এর 10% 2,500 টাকা বাদ দিলে 22,500 টাকার পণ্য ক্রয় দেখাবো আমরা। ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। দুর্ঘটনায় পথিমধ্যে 4,000 টাকার পণ্য বিনষ্ট হলো ও ছিনতাই হলো 3,000 টাকা। পণ্য কমে গেছে 4,000, তাহলে পণ্য কমলে ক্রয়কে ক্রেডিট করা লাগবে, আর ছিনতাই মানে নগদ টাকা কমেছে, নগদানকে ক্রেডিট করা লাগবে। এই 4 আর 3 7,000 টাকা টোটালটাই হচ্ছে কারবারের জন্য ক্ষতিকে ডেবিট করতে হয়, তার মানে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এই 7,000 টাকা। পণ্যের কারণে ক্রয় হিসাব ক্রেডিট 4,000, এবং নগদের কারণে ছিনতাই যেটা নগদান হিসাব ক্রেডিট 3,000। 7,000 টাকার একটি প্রাপ্য বিল নগদ অর্থের প্রয়োজনে ব্যাংক থেকে 6,700 টাকায় ভাঙানো হলো। প্রাপ্য বিল আমরা ব্যাংকে জমা দিয়ে 7,000 টাকার বিল দিয়েছি, তাহলে বিল কমবে 7,000 টাকা, কিন্তু আমরা ব্যাংক থেকে পাবো হচ্ছে 6,700 টাকা। এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের বাট্টা। তাহলে জাবেদাটা দাঁড়াবে নগদান হিসাব ডেবিট, বাট্টা ডেবিট এবং প্রাপ্য বিল হিসাব ক্রেডিট 7,000 টাকা। এরপরে 16 নম্বরে যে এন্ট্রিটা আমাদের ছিল ওটা বলা ছিল যে 16 নংয়ের প্রাপ্ত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত। যে 16তে এন্ট্রিটা আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ পেছনে ব্যাক করতে অনেক সময় লাগবে। সেটা হচ্ছে 3500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,300 টাকার চেক পেয়ে তা ব্যাংকে জমা দেওয়া হয়েছিল।
এটা ছিল 16 তারিখের লেনদেন, কিন্তু এই চেকটা পরবর্তীতে প্রত্যাখ্যাত হয়, যার ফলে আমরা চেকটা যার কাছ থেকে পেয়েছিলাম অর্থাৎ প্রাপ্য হিসাব তাকে আবার ফেরত দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমাদের জাবেদাটা দাঁড়াবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকে ঠিকই 3500 টাকা দিতে হবে, আর যে চেক দিয়েছিল সে আবার আমাদেরকে 3500 টাকা দিবে, দেনাদারও বাড়বে, ব্যাংকের টাকা কমবে। 300 টাকা সুদ সহ 3300 টাকা ঋণ পরিশোধ করা। তো এখানে হচ্ছে 300 টাকা সুদ সহ 3300 টাকা ঋণ পরিশোধ করা হলো। যদি ঋণ পরিশোধ করা হয় তাহলে ঋণ কমবে, দায় কমবে, দায় কমলে ডেবিট, আমরা জানি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে ঋণ হিসাব ডেবিট, আর ঋণের সুদ হচ্ছে কারবারের একটা খরচ, খরচ বাড়লেও ডেবিট, দ্যাট মিনস ঋণের সুদ হিসাব ডেবিট 300 আর ঋণ হিসাব ডেবিট 3000, দুটো মিলেই আমাদের নগদে দিতে হবে 3300 টাকা ক্রেডিট। এবং আজকের জন্য শেষ এন্ট্রি হচ্ছে আয়কর ধার্য করা হলো 2500 টাকা। সাধারণত এক মালিকানা কারবারের যে আয়কর সেটা হচ্ছে মালিকের ব্যক্তিগত আয়কর ধরা হয়, তাই এটাকে উত্তোলন হিসাবে লেখা হয়। আমাদের জাবেদাটা হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো এতক্ষণ হচ্ছে আমরা জাবেদা নিয়ে আলোচনা করলাম, লেকচার বড় হচ্ছে তাই আজকে রাখতে হচ্ছে যে বাসায় তোমরা এই জাবেদাগুলো করবে এবং এগুলো নোট করবে। যদি তারপরেও কোনোটা বুঝতে সমস্যা হয়, সবগুলো তো আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম, এরপরেও যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নিবে। তোমরা সবাই জানো তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমাদের ক্লাসগুলো হয়, আর ক্লাসে সবাই উপস্থিত থাকবে, ক্লাস করবে এবং সবাই এগুলো নোট করবে। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই অধ্যায়ের লেকচার 3 নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।